আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের দেশের প্লেয়ারদের তো আসলে সমস্যার কোনো শেষ নাই। তার উপরে তামিম ইকবাল খান এত বছর ধরে ভাতিজা কোটায় ক্রিকেট খেলার পরে এখন আবার ইমোশনাল ইকবাল হয়ে গেছেন। সে এখন ইমোশনালি ব্ল্যাকমেল করতেছেন সবাইরে মোটামুটি। এটা অনেকদিন আগে থেকেই আমরা দেখতেছি, তারা যখন টিম থেকে বাদ দেওয়ার একটা প্রিপারেশন চলতেছিল তখন সে নিজেই কান্নাকাটি করে অবসরে চলে যায়। তামিম ইকবালের এই পাগলামিগুলো দেখার পরে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ও স্ট্রোক করার আগে যেটুকু যা মানসিক ভারসাম্য ওর ছিল, স্ট্রোক করার পরে ওর সেই ভারসাম্যটুকু এখন আর নাই। ওর ব্রেন যেটা মাথায় ছিল সেটা এখন পাছায় চলে গেছে। ওর ব্রেন আর মাথায় নাই। কারণ ও একজন পলিটিক্যাল লিডার, বিএনপির একজন নেতারে পাশে বসায় বলতেছে যে আমরা বিসিবি থেকে হচ্ছে আপনার রাজনীতি সরায় ফেলাবো, আমরা বিসিবিটাকে আরো উন্নত করবো, এরকম কথা বয়ানবাজি বহুত আমরা শুনছি। 10 টাকার চাল, 12 টাকার ডাল, বহুত লোক আমাদের বহুত মূর্খ টুপি পরাই ক্ষমতায় এসে পরে আমাদেরকে কলা গাছ দেখায় চলে গেছে। এগুলো আমাদের কাছে নতুন কিছু না। নতুন কিছু বলেন, নতুন কিছু শুনতে আমাদের এখন ভাল লাগে, পুরানো কথা বললেন না। যাই হোক, তখন মানুষ তার পাশে দাঁড়াইছিল, কিন্তু সে এখন যে কাজগুলো করতেছে সেই কাজগুলো আসলে খুবই বিরক্তিকর। তার কারণ হচ্ছে বুলবুল সাহেবের সাথে কোনোভাবে তামিম ইকবালের আসলে যায় না। তার কারণ তামিম ইকবাল হচ্ছে জাতীয় দলে চান্স পাইছিল শুধুমাত্র তার ভাইয়ের কারণে আর তার চাচার কারণে। আমাদের দেশের একমাত্র ভাতিজা কোটায় চান্স পাওয়া একমাত্র প্লেয়ার হচ্ছেন আমাদের তামিম ইকবাল ভাই, যে লেগ সাইডে খেলতে পারতো না, এটা মাশরাফি নিজেই বলছিল। তার লেগ সাইডে খেলতে অসুবিধা হইতো। ও একদম লেগ সাইডে পুরো নাকি ব্লাইন্ড ছিল, লেগ সাইডে কোনো শটই খেলতে পারতো না। তারপর অনেক প্র্যাকটিস করে ও লেগ সাইডে গেছে। ওর লেগ সাইডে খেলা শিখতে শিখতে শাহরিয়ার নাফিজের মতো প্লেয়ার অবসরে চলে গেছে, জুনায়েদ সিদ্দিকীর মতো প্লেয়ার টিম থেকে বাদ পড়ে গেছিল। ও শুধু বাদ পড়ে নাই, ও হচ্ছে আমাদের জাতির ভাতিজা, দেশের ভাতিজা, সকলের ভাতিজা। ভাতিজা কোটায় আমাদের একমাত্র ইমোশনাল ইকবালই টিকে গেছে দেশের টিমে। আপনি যদি স্ট্রাগলের কথা বলেন, স্ট্রাগলের দিক দিয়ে সাকিব আল হাসান অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসছে। সাকিব অ্যাকচুয়ালি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে। ও কারোর মনে করেন এরকম চাচা ভাতিজা লিঙ্ক দেখায় এই পর্যন্ত আসে না। আর বুলবুল সাহেবের কথা যদি বলতে হয়, তাহলে বুলবুল সাহেব হচ্ছেন একজন খুবই দূরদর্শী মানুষ। তার কারণ অনেকেই হয়তো আপনারা জানেন না যে বুলবুল সাহেব হচ্ছেন আইসিসির এশিয়ান যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট কমিটি আছে সেই কমিটির একজন মেম্বার। আফগানিস্তানের মতো টিমের আজকে বর্তমান দুনিয়ায় এতটা নাম ডাক হওয়ার পিছনে বুলবুল সাহেবের একটা অনেক বড় হাত আছে। আফগানিস্তান যে দেশটা অ্যাকচুয়ালি মানুষ যখন রাত্রে ঘুমাইতে যাইতো তখন আসলে মানুষ জানতো না যে সকালের সূর্য তারা দেখতে পারবে কিনা। 11 জন প্লেয়ার খুঁজে বের করা যেখানে অনেক কঠিন ছিল, সেইখানে এখন 1 লক্ষর উপরে প্লেয়ার তৈরি হচ্ছে। এবং এই প্লেয়ার যেখানে তৈরি হচ্ছে, যে স্টেডিয়াম গুলা বলেন, যে ফ্যাসিলিটিস গুলা বলেন, এই ফ্যাসিলিটিস গুলা এইগুলা তৈরি হওয়ার পিছনে বুলবুল সাহেবের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আছে। বুলবুল সাহেবের পিছনে অনেকটা পরিশ্রম দিছে, অনেক সময় দিছে। আফগানিস্তান টিমটাকে তৈরি করার পিছনে বুলবুল সাহেবের একটা অনেক বড় অবদান আছে। এছাড়াও চীনে হচ্ছে বুলবুল সাহেবকে বলা হয় হচ্ছে ক্রিকেটের জনক। তার কারণ বুলবুল সাহেব যখন প্রথম চীনে যায় তখন চীনের মানুষ ক্রিকেট কি জিনিস জানতো না, তারা ব্যাট ধরতে পারতো না। তাদের ওইখানে ক্রিকেট শেখানোর জন্য বুলবুল সাহেব হচ্ছে আপনার চাইনিজ ভাষা শিখে তাদেরকে ক্রিকেট শেখায়, ক্রিকেট শেখানোর চেষ্টা করে। এবং হংকং চায়না তারই একটা রেজাল্ট। হংকং চায়নাটা কিন্তু আসছে ওইখান থেকেই, বুলবুল সাহেবের ওই ছোট ছোট কিছু উদ্যোগের কারণেই আজকে হংকং চায়নার মতন একটা টিম এশিয়া কাপে খেলে গেল। আর তারা ভালোই খেলছে। একটা মানুষ এখন জাতীয় দলের দায়িত্ব নিছে মাত্র 3টা মাস হয়েছে, তার ভিতরে সকলে বলতেছে যে সে পক্ষপাতিত্ব করতেছে, সে রাজনৈতিক প্রভাবের কারণে প্লেয়ার সিলেকশন করতেছে। আচ্ছা, আমাদের দেশের পলিটিক্স বলেন, ক্রিকেট বলেন, এই দুইটা তো একসাথেই ওতপ্রোতভাবে জড়িত ছিল সারাটা জীবনই। আপনার এতদিন ধরে এই যে পাপন ষাঁড় যতদিন দায়িত্বে ছিলেন, পাপন ষাঁড়ের দায়িত্বে থাকা অবস্থায় কি রাজনৈতিক প্রভাব ছিল না? প্রভাব খাটায় ক্রিকেটে প্লেয়ার খেলানো এটা বাংলাদেশে নতুন কিছু না, এটা অনেক পুরানো একটা কালচার। আর রাজনৈতিক প্রভাব নাই এরকম পৃথিবীতে কোনো টিম নাই। হয়তোবা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কথা আলাদা, কিন্তু এশিয়ান যতগুলো দেশ ক্রিকেট খেলে, ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে ক্রিকেট পলিটিক্স হয়। পাকিস্তান তো ক্রিকেট পলিটিক্সের কারণে ধ্বংস হয়ে গেছে। শ্রীলঙ্কায়ও একই অবস্থা ছিল কিছুদিন। তারপরে ওয়েস্ট ইন্ডিজের মতো টিমও ক্রিকেট পলিটিক্সের কারণে আপনার ধ্বংস হয়ে গেছে। ক্রিকেট পলিটিক্স নাই কোথায়? আপনি এখানে এক্সাম্পল দিচ্ছেন যে এখন হচ্ছে ক্রিকেট পলিটিক্সের কারণে ভালো ভালো প্লেয়ার বাদ পড়ে যাচ্ছে। আরে ভালো ভালো প্লেয়ারটা কোথায়? ব্যাটিং করার মতো ব্যাটসম্যান নাই। একটা ব্যাটসম্যান দেখান যে 6 বলে 6টা 6 মারার ক্যাপাসিটি রাখে। তামিম ইকবাল এখন যেগুলো করতেছে এগুলো করায় আরো তামিম ইকবালের ইমেজ নষ্ট হচ্ছে। তামিম ইকবাল নিজের ইমেজ নিজে নষ্ট করতেছে। এমনি ওরে সারা জীবন মানুষ ট্রল করছে ভাতিজা 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 কইরা। এখন আবার সেই ভাতিজা কোটায় সে এখন বিসিবির সভাপতি হওয়ার ধান্দায় আছে। বিসিবির সভাপতি হয়ে মামা তুমি কি করবা? তুমি কি বালটা ফেলাইছো? তুমি এত বছর ধরে ক্রিকেট খেলো, তুমি কি কোনো টুর্নামেন্ট জেতানোর ক্ষমতা রাখো? তুমি একবার এশিয়া কাপে টানা 3টা না 4টা হাফ সেঞ্চুরি করছিলা, আর একবার ভাঙা হাত নিয়ে খেলছিলা। তোমার সেই জন্য দেশের নায়ক বানাই দেবো আমরা, এখন জিয়াউর রহমানের জায়গায় তোমার বসাই দেবো?
তোমার মতন ওইরকম স্যাক্রিফাইস বহুত প্লেয়ার করছে, কিন্তু তারা মনে করো টিমের জন্য অনেক ভালো ভালো জিনিস করছে, টিমরে অনেক বড় বড় ট্রফি এনে দিছে। আমাদের তো এক নিরাজ ট্রফি ছাড়া আর কিচ্ছু নেই। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ এরা তো অনেক দিন খেলছে, আমরা তো কোনো টুর্নামেন্ট জিততে পারি না। বাইলেটারাল সিরিজের কথা বাদ দেন, বাইলেটারাল সিরিজ কেউ সিরিয়াসলি নেয় না অতটা। বাইলেটারাল সিরিজ হচ্ছে একটা এক্সপেরিমেন্টের জায়গা, যেখানে হচ্ছে নতুন প্লেয়ারদের ক্যাপাসিটিটা চেক করা হয়। মেইন খেলা হয় হচ্ছে আপনার বড় বড় টুর্নামেন্টে। আমরা তো কোনো টুর্নামেন্টে সেমিফাইনালটাই খেলতে আমাদের কষ্ট হয়ে যায়। আমরা এশিয়া কাপে সেমিফাইনালে উঠবো কি উঠবো না, এটা ডিপেন্ড করতেছিল শ্রীলঙ্কার হার জিতের উপরে। তো এরকম একটা দেশে আপনারা এতদিন কি করছেন? আপনাদের কি অবদান আছে ক্রিকেটে আমার দেখান। সাকিব তো মনে করেন তাও পৃথিবীর একটা সেরা অলরাউন্ডারের ভিতরে একজন। তা ওর একটা অবদান আছে যে ওর কারণে অনেক মানুষ বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক রেসপেক্ট করে। হ্যাঁ, ও খারাপ, ও ভালো আমি বলতেছি না, কিন্তু আপনার আপনার অবদানটা কি বাংলাদেশ ক্রিকেটে? আপনি কি করছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য? আমি ইকবালের খেলা আমার কোনোদিনই ভালো লাগে নাই। ওরে সবাই বলে বাংলাদেশের সেরা ওপেনার, আমি তো কোনোদিন ওরে কোনো ম্যাচ জিতাইতে দেখি নাই। আমার আমার আজকে মনে করেন আমি খেলা দেখি প্রায় 15-20 বছর, কিন্তু আমি তামিম ইকবালের হ্যাঁ খেলা দেখছি, জিম্বাবুয়ে কেনিয়ার সাথে ভালো খেলতে দেখছি। কিছু কিছু ম্যাচ আছে ইন্ডিয়ার সাথে ভালো খেলছে, কিছু ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলছে। এখন 100টার ভিতরে একটা দুইটা দিন তো আপনার হইতেই পারে। 100টার ভিতরে যখন 90টা দিন আপনার হবে, তখন আপনি হবেন হচ্ছেন বিরাট কোহলি, তখন আপনি হবেন স্টিভ স্মিথ, তখন আপনি হবেন কেন উইলিয়ামসন। 100 দিনের ভিতরে যদি একদিন আপনার হয়, তাইলে ওই আপনি কোনো প্লেয়ার হইলেন না ভাই। আপনার মতো প্লেয়ার বাংলাদেশে বহুত আছে, আপনি খালি ওই মামা চাচা ভাতিজা দেখায় এই পর্যন্ত টিকে গেছেন। আপনার জায়গায় বাংলাদেশে অন্য কোনো প্লেয়ারে এত সুযোগ কোনোদিন দেওয়া হয় নাই। আপনি একমাত্র, আর আপনিই শেষ। আপনার পরে আপনার ছেলে মেয়ে হয়তো বা পাইতে পারে এত সুযোগ, তাছাড়া আর কেউ পাবে না। আপনার মতো সুযোগ জুনায়েদ সিদ্দিকের মতন প্লেয়ার পাইলে জুনায়েদ সিদ্দিকী সারা পৃথিবীর সেরা ওপেনারদের ভিতরে একজন হইতো। আরিয়ান নাফিস, জুনায়েদ সিদ্দিকী এরা কি খারাপ প্লেয়ার ছিল নাকি? এরা তো চান্স পায় না, একটা দুইটা ম্যাচ খারাপ খেলছে পরে বাদ পড়ে গেছে। তামিম ইকবাল এরকম কত ম্যাচ খারাপ খেলছে তার কোনো ঠিক নাই, তারপরে ওরে টিম থেকে বাদ দেওয়া হয়নি। বাতি জাকুটা, মানে আমাদের দেশে মামা চাচা খালু হইলে আর কিছু লাগে না। যাই হোক, দোয়া করেন। আর আমাদের টিমের জন্য দোয়া করেন। বাংলাদেশ টিম এশিয়া কাপে হেরে টেরে বাসায় আসছে, সবাই গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাচ্ছে, আর প্রিপারেশন নিচ্ছে সামনের কোন টুর্নামেন্টে আবার মারা খাওয়া যায়। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে যান। থ্যাংক ইউ।